আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সম্মুখে আরেকটি নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। অধ্যায়টির নাম হচ্ছে পিপলান্তি গ্রাম। লেখক হচ্ছেন জ্যোতিপ্রসাদ বুড়াগুহাই। এই একটি প্রবন্ধ যেখানে নিয়ম শৃঙ্খলা, ধৈর্য, একাগ্রতা, সহানুভূতি ইত্যাদির জ্বলন্ত প্রমাণ ফুটে উঠেছে। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 350 কিলোমিটার দূরে অবস্থিত রাজসমন নামে একটি গ্রাম, যেখানে উদ্যোক্তা যে গ্রামটিকে একটা সুন্দর, সমৃদ্ধশালী এবং সুন্দর রূপ দান করেছিলেন এমন একজন ব্যক্তি। সেই ব্যক্তির নাম হচ্ছে শ্যামসুন্দর পালিওয়াল। এবং জ্যোতিপ্রসাদ বুড়াগুহাই আমাদেরকে অর্থাৎ শিক্ষার্থীদেরকে এই প্রবন্ধটা দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে শ্যামসুন্দর পালিওয়ালের মতো ধৈর্য, একাগ্রতা, সাহসিকতার প্রতি যেন উৎসুক হয়ে ওঠে। তিনি দিয়েছেন তারাও যেন, অর্থাৎ লেখক এই পাঠটি দিয়েছেন, তোমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছেন, যাতে তোমরাও তার মতো অর্থাৎ শ্যামসুন্দর পালিওয়ালের মতো একজন উদ্যোগী ব্যক্তি হয়ে উঠতে পারো। এটাই তার মহৎ উদ্দেশ্য। তো যাই হোক, আমাদের আলোচনা শুরু করা যাক। রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 350 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি গ্রাম, গ্রামটির নাম পিপলান্তি গ্রাম হলেও পিপলান্তি বর্তমানে শুধুমাত্র ভারতের মধ্যেই নয়, সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটি গ্রাম। একসময় সেই গ্রাম সম্পর্কে ভারতের মানুষের জানা ছিল না। জয়পুর থেকে, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 350 কিলোমিটার দূরে সেই গ্রামটি অবস্থিত, পিপলান্তি গ্রাম। সেই গ্রামটি আজ কেন বিখ্যাত হয়ে উঠল? আজ সমস্ত পৃথিবীর মানুষরা সেই গ্রামটির কথা জানে। সমস্ত পৃথিবীতে খ্যাত সেই গ্রামটি কেন? দেখি, ভারতীয় হিসাবে আমরা এই গ্রামটিকে নিয়ে গৌরবান্বিত বোধ করে থাকি। কী কারণে এই গ্রামটি পৃথিবীর একটি বিখ্যাত গ্রাম রূপে পরিগণিত হয়েছে সে কথা জানতে পারলে আমরা সেই সকলেই নিজেদের গ্রামকে পিপলান্তির মতো গড়ে তোলার জন্য সচেষ্ট হব। আমরা ভারতীয় হিসাবে সেই গ্রামকে নিয়ে গর্ববোধ করি, কারণ শ্যামসুন্দর পালিওয়াল তার গ্রামকে সমৃদ্ধশালী করে তুলতে যে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, সেই চেষ্টার ফলে আজ সমস্ত বিশ্বব্যাপী তিনি খ্যাত হয়ে পড়েছেন। রাজসমন নামে জেলার অন্তর্গত তথা রাজপুত বীর মহারানা প্রতাপের জন্মস্থান উদয়পুর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত পিপলান্তি গ্রাম সকলে
সকলকে এই দৃষ্টান্ত দেখাতে সক্ষম হয়েছে যে মানুষ করতে চাইলে সকল কাজই করতে পারে। মানুষ কি না করতে পারে সেটা হচ্ছে শ্যামসুন্দর, সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন শ্যামসুন্দর পালিওয়াল। তিনি রাজসমন্দ জেলার অন্তর্গত তথা রাজপুত বীর মহারাণা প্রতাপের জন্মস্থান উদয়পুর, সেখান থেকে আরও 7 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি নাম হচ্ছে পিপলান্তি গ্রাম। কেবল সঠিক পরিকল্পনা এবং হাতে কলমে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারলেই হলো। ধৈর্য, একাগ্রতা, সাহস এবং নিয়ম শৃঙ্খলা মেনে আমরা সকলে যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করি তবে অসম্ভব বলে মনে হওয়া কাজ অনায়াসে সম্পন্ন করা যায়। ছাত্রছাত্রীরা এই গ্রামটির কথা জেনে এর কাজকর্ম এবং মহান আদর্শকে অনুসরণ করতে পারলে আমাদের দেশের প্রতিটি গ্রামই সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। লেখকের বিশ্বাস, যদি শ্যামসুন্দর পালিওয়ালের মতো ধৈর্য, একাগ্রতা, সাহস ও সহানুভূতিতা যদি থাকে তবে মানুষ সব কিছুই করতে পারে, অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। রাজস্থান থেকে 350 কিলোমিটার দূরে রাজসমন্দ জেলার অন্তর্গত, রাজসমন্দ জেলা থেকে আরও 7 কিলোমিটার দূরে এত প্রত্যন্ত একটা গ্রাম, যে গ্রামটির কথা ভারতীয়রাও জানতো না, সেই গ্রামটিকে একটা সুন্দর রূপ দান করেছিলেন শ্যামসুন্দর পালিওয়াল। তিনি মানুষদেরকে তার প্রমাণ দেখিয়েছেন, মানুষ যা চায় তাই করতে পারে। এবং লেখক শিক্ষার্থীদেরকে পাঠ্যক্রমের এই প্রবন্ধটি, এই গল্পটি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছেন যাতে সেই শ্যামসুন্দর পালিওয়ালের মহান আদর্শকে যাতে তারা অনুসরণ করতে পারে এবং নিজ গ্রামকে সেইভাবে পিপলান্তি গ্রামের মতো সমৃদ্ধিশালী করে তুলতে পারে, একটা সুন্দর রূপ দান করতে পারে। বর্তমানে সকলের কাছে আদর্শ গ্রাম হিসাবে পরিগণিত এই পিপলান্তি গ্রাম একসময় পরিবেশ দূষণ এবং কৃষিকার্যের জন্য জলসেচের অভাবে ভুগছিল। এর ফলে পিপলান্তি গ্রামের মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং করুণ হয়ে পড়েছিল। প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধিশালী হওয়া সত্ত্বেও গ্রামটির মানুষকে বেঁচে থাকার জন্য যথেষ্ট কঠিন সংগ্রাম করতে হচ্ছিল। একসময় গ্রামটির পরিবেশ দূষণ ঘটেছিল, কৃষিকাজে জলের অভাব দেখা দিয়েছিল, মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, করুণ দুর্দশার মধ্যে মানুষ পড়েছিল। কেন? প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধিশালী হওয়া সত্ত্বেও গ্রামটি মানুষকে বেঁচে থাকার জন্য যথেষ্ট কঠিন সংগ্রাম করতে হচ্ছিল। সেই গ্রামটি কেন সমৃদ্ধিশালী? কেননা সেখানে প্রাকৃতিক সম্পদ ছিল। সেই প্রাকৃতিক সম্পদের জন্যই গ্রামটি সমস্ত বিশ্বব্যাপী তার খ্যাতি লাভ করেছিল। কিন্তু এক সময় এই প্রাকৃতিক সম্পদের এত অপব্যবহার শুরু হলো, যার জন্য মানুষের দুর্দশা শুরু হয়ে গিয়েছিল। মানুষের জলসংকট দেখা দিয়েছিল, পরিবেশ দূষণ ঘটেছিল, মানুষ বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করতে বাধ্য হয়েছিল।
মার্বেল পাথরের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থান করা পিপলান্তি গ্রামে বড় বড় ব্যবসায়ীরা বিশাল বিশাল মার্বেল পাথরের খনি শুরু করে। কেন সেই বিশ্বব্যাপী কেন সেই পিপলান্তি গ্রামটা স্থান লাভ করেছিল, খ্যাতি অর্জন করেছিল? এই মার্বেল পাথরের জন্য। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সেই মার্বেল পাথরের জন্যই সেই গ্রামটা খ্যাতি লাভ করেছিল এবং গিনিস বুকে তার নামটা লিখিয়েছিল। বড় বড় ব্যবসায়ীরা সেই বিশাল বিশাল মার্বেল পাথরের খনি শুরু করে খনন কার্য চালায়, যার ফলে এই বিশাল খনিগুলির জন্য প্রকৃতি ধ্বংস হবার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদগুলিও ব্যবসায়ীর হাতে চলে যায়। এক সময় দেখা গেল ব্যবসায়ীরা তাদের ব্যবসার স্থল বানিয়ে ফেলেছে। সেই গ্রামটিকে মার্বেল পাথর খনন করতে করতে একসময় তাদের ব্যবসার স্থল বানিয়ে ফেলেছে, কিন্তু গ্রামের মানুষের কথা তারা একবারও ভাবেনি। গ্রামের মানুষ যে কঠিন সমস্যার সম্মুখীন হবে তা তাদের মাথায় আসেনি। তারা নিজ স্বার্থের জন্য মার্বেল পাথরকে খোদাই করে চলছে, খনন কার্য চালিয়েছে এবং অবশেষে সেই গ্রামের মানুষগুলো অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। মার্বেল পাথর তোলার জন্য খনিগুলিতে দিনরাত কাজ চলার ফলে পিপলান্তি গ্রামের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। সামান্য পরিমাণ বিশুদ্ধ বাতাসের জন্য মানুষের মধ্যে হাহাকার দেখা দেয়। গাছপালার সংখ্যাও দ্রুতগতিতে কমতে থাকে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পেতে থাকে। বৃষ্টির পরিমাণ কম হওয়াতে কৃষিকাজে জলের জন্য গ্রামের মানুষের তীব্র সংকট তৈরি হয়। মার্বেল খনির জন্য নদী, পুকুর আদি জলাশয়ের জল দূষিত হয়ে পড়ে। সেই মার্বেল পাথরের খনন কার্য চালানোর ফলে সেই পিপলান্তি গ্রামটা পুরোপুরি দূষিত হয়ে পড়ে এবং বাতাস বিশুদ্ধ হতে শুরু করে। মানুষের গাছপালার সংখ্যা কমতে শুরু করে। গাছপালা কমার সাথে সাথে গাছপালা অত্যধিক বৃষ্টিপাত কম হওয়ার ফলে গাছপালা শুকিয়ে যায় এবং বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পায়। তাই বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়াতে গ্রামের মানুষের জলের সমস্যা তীব্র হয়ে ওঠে এবং নদী, পুকুর, জলাশয় ইত্যাদির জল শুকিয়ে যায়। নিরুপায় হয়ে মানুষ জল খাওয়ার কাজে ব্যবহার করে, সেই দূষিত জল খাওয়ার কাজে ব্যবহার করে এবং অন্যান্য কাজেও ব্যবহার করতে বাধ্য হয়। অসহায় হয়ে মানুষ সেই দূষিত জল পান করতে বাধ্য হয় এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করে। জল আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জল না থাকলে আমাদের নিত্যদিনের কাজ কখনোই সম্পন্ন হবে না। তাই মানুষরা বাধ্য হয়ে সেই দূষিত জল পান করতে এবং ব্যবহার করতে বাধ্য হয়। এতে স্বাভাবিকভাবে রোগের পরিমাণও বৃদ্ধি পায়। অন্যদিকে গাছগাছালি না থাকার ফলে ভূগর্ভের জলের স্তর অনেক নিচে নেমে যায়। কৃষি জমির উর্বরা শক্তিও হ্রাস পায়। পাখালি
এবং জীবজন্তুর সংখ্যা কমতে থাকে। নিদারুণ দারিদ্র্যের কবলে পড়ে পরিবারের যুবকরা কাজের খুঁজে জয়পুর, ভোপাল, ইন্দোর, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই চলে যেতে শুরু করে। দ্রুতগতিতে ধ্বংসের অভিমুখে যাত্রা করে গ্রামটি। তা সত্ত্বেও কীভাবে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে তা কি অবিশ্বাস্য বলে মনে হয় না? সেই ধীরে ধীরে মানুষের সেই জল দূষিত হওয়ার ফলে ধীরে ধীরে মানুষের শরীরে রোগ বৃদ্ধি পেতে শুরু করে। গাছগাছালি না থাকার ফলে, বৃষ্টিপাত না হওয়ার ফলে ভূগর্ভের জল অনেক তলায় তলিয়ে গিয়েছিল। কৃষি জমি উর্বর হয়ে গিয়েছিল। কৃষিকাজের জন্য জমিগুলো কৃষিকাজের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছিল। এমনকি পাখি, জীবজন্তু ইত্যাদির সংখ্যাও হ্রাস পেতে শুরু করেছে। নিদারুণ দারিদ্র্যের কবলে পড়ে অসহায় হয়ে মানুষরা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সেই দেশটা, সেই রাজ্যটা, সেই গ্রামটা কিভাবে সমস্ত বিশ্ববাসীর কাছে, সমস্ত বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলো সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এত নিদারুণ দারিদ্রতা, দুর্দশা, এত শোচনীয় করুণ অবস্থা গ্রামটিতে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এক সময় গ্রামটা সমস্ত বিশ্বে তার খ্যাতি অর্জন করলো। কিভাবে অর্জন করলো দেখা যাক। গ্রামটিকে পুনরুজ্জীবিত করে তোলার নেপথ্যে রয়েছে একজন ব্যক্তির অক্লান্ত পরিশ্রম। সেই গ্রামটিকে নতুন রূপ দেবার উদ্দেশ্যে একজন ব্যক্তি তার দিন রাত পরিশ্রম করেছেন। তার নাম হচ্ছে শ্যামসুন্দর পালিওয়াল। শ্যামসুন্দর পালিওয়ালের হাতে নতুন রূপ প্রাপ্ত পিপলান্তি গ্রামকে দেখার জন্য প্রতি বছর বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মানুষ আসে সরকারি প্রতিনিধি। ইতিমধ্যে ডেনমার্কের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম এই গ্রামটির সাফল্য এবং কাজকর্মের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে এ বিষয়ে ছাত্রছাত্রীদের অধ্যয়নের মাধ্যমে নিজের দেশের প্রতি দায়িত্ব পালন করার অনুপ্রাণিত করা হয়েছে। সেই গ্রামটিকে পুনরুজ্জীবিত করে তুলতে গিয়ে অক্লান্ত প্রচেষ্টা যিনি চালিয়েছিলেন তার নাম হচ্ছে শ্যামসুন্দর পালিওয়াল। এই গ্রামটি যখন বিশ্বের দরবারে পৌঁছে গেল তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসতে শুরু করলো গ্রামটিকে দেখার জন্য। এমনকি ডেনমার্কে তো পাঠ্যক্রম হিসাবে সেটা নির্বাচিত করা হয়ে গেল, পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়ে গেল। সেখানে এ বিষয়ে ছাত্রছাত্রীদের অধ্যয়নের মাধ্যমে দেশের প্রতি দায়িত্ব পালন করার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। এই পিপলান্তি গ্রামটাই হচ্ছে দেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার একটা গল্প, যেখানে ডেনমার্কে একটা পাঠ্যক্রম দেওয়া হয়েছে যে শিক্ষার্থীরা সেই গল্পটা পড়ে পিপলান্তি গ্রাম সম্পর্কে জেনে যেন নিজ দেশের প্রতি এবং নিজ গ্রামের প্রতি, নিজ পরিবেশের প্রতি যেন সচেষ্ট হয়ে ওঠে।
রাজস্থান সরকারের শিক্ষা বিভাগ ও সপ্তম এবং অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে এই গ্রামের কথা অন্তর্ভুক্ত করেছে এবং ছাত্রছাত্রীরাও এই গ্রামটির বিষয়ে পড়ে সেইভাবে কাজ করার প্রেরণা লাভ করেছে। আর্জেন্টিনার একটি দল ভারতে এসে এই গ্রামটিকে নিয়ে থ্রি সিস্টার নামে একটি সিনেমা নির্মাণ করেছে। গ্রামটিকে নিয়ে ইতিমধ্যে শতাধিক তথ্যচিত্র নির্মিত হয়েছে, এমনকি পিপলান্তি নামে একটি হিন্দি ছায়াছবিও তৈরি হয়েছে। রাজস্থান সরকার তো সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে ফেলেছেন সেই গ্রামটির কথা। এছাড়া আর্জেন্টিনার একটি দল ভারতে এসে থ্রি সিস্টার নামে একটি ছবি নির্মাণ করেছিলেন এবং ভারতেও একটি হিন্দি ছায়াছবি নির্মিত হয়েছিল সেই গ্রামটিকে নিয়ে। গ্রামটির সেই ছায়াছবিটির নাম হচ্ছে পিপলান্তি। শ্যামসুন্দর পালিওয়াল যে সময় জন্মেছিলেন সেই সময় পিপলান্তি গ্রামের অবস্থা ছিল অত্যন্ত করুণ। যে সময় শ্যামসুন্দর পালিওয়াল সেই রাজসমন নামক জেলার অন্তর্গত পিপলান্তি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তখনই তিনি দেখতে পেয়েছিলেন সেই গ্রামের মানুষের করুণ দুর্দশা। তারপরেই তিনি পরিকল্পনা নিয়েছিলেন যে সেই গ্রামটিকে তিনি পুনরুজ্জীবিত করে তুলবেন। মাত্র 6 বছর বয়সে তিনি মাকে হারিয়েছিলেন। এরপর জীবন সংগ্রামের মধ্যে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়, কিন্তু গ্রাম ছেড়ে চলে যাবার পরও তার মন থেকে গ্রামের হতদরিদ্র পরিস্থিতি ছবি মুছে যায়নি। তার বয়স যখন মাত্র 6 বছর ছিল তখন তিনি তার মাকে হারিয়েছিলেন। তার মাতৃবিয়োগ ঘটেছিল। সেই পরিস্থিতির মোকাবিলা নিদারুণ দারিদ্রতার কবলে সেই গ্রাম থেকে তাকে চলে যেতে হয়েছিল, কিন্তু তিনি সেই গ্রামটির কথা তিনি ভুলতে পারেননি। সেই গ্রামটির মানুষের কথা তিনি ভুলতে পারেননি। কিভাবে মানুষরা সেই মানুষের শোচনীয় করুণ দুর্দশার কথা তার মন থেকে তিনি মুছে ফেলতে পারেননি। ফলে এক সময় তিনি গ্রামে ফিরে এলেন। আবার তিনি গ্রামে ফিরে এসেছেন। গ্রামে এসে তিনি শুরু করলেন কঠিন সংগ্রাম। ততদিনে মার্বেল পাথরের বড় বড় খনি সব শেষ করে দিয়েছিল। ভূগর্ভের জল 800 ফুট নিচে নেমে গিয়েছিল। এর ফলে গ্রামের জনগণ বেঁচে থাকার সকল আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু 2005 সালে শ্যামসুন্দর পালিওয়াল গ্রামের জনগণ বেঁচে থাকার 2005 সালে শ্যামসুন্দর পালিওয়াল গ্রাম প্রধানের দায়িত্ব লাভ করার পর সব কিছু পরিবর্তিত হয়ে যায়। কিন্তু যখন তিনি গ্রামে ফিরলেন, গ্রামে ফিরে আবার শুরু করলেন তার কঠিন সংগ্রাম, মানুষকে সেই দুর্দশার হাত থেকে বাঁচানোর সংগ্রাম। তিনি 2005 সালে গ্রাম প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। যখন তিনি গ্রামে ফিরেছিলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন যে মার্বেল পাথরের খনিগুলো তো ধ্বংস হয়েই গিয়েছে, সাথে সাথে ভূগর্ভের জল 800 ফুট নিচে চলে গিয়েছিল। বোঝা যাচ্ছে বা বুঝতে পারছো যে কত শোচনীয় অবস্থা হয়েছিল সেই গ্রামের মানুষের। সেই 2005 সালে শ্যামসুন্দর পালিওয়াল গ্রাম প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন এবং গ্রামটিকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টা চালালেন। একদিনের একটা ঘটনাই সব কিছু বদলে দেয়। সেদিন অসুখে আক্রান্ত হয়ে তার কন্যা কিরণের মৃত্যু হয়।
তিনি যখন গ্রাম প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তার অতি স্নেহের কন্যা কিরণের মৃত্যু হয়ে গিয়েছিল। তখন থেকেই গ্রামের একটা নতুন পরিকল্পনা শুরু করেছিলেন। পরিকল্পনাটা কি দেখি। কন্যার মৃত্যুতে ম্রিয়মান পালিওয়াল ঘটনাটিকে নিয়তির ইচ্ছা মনে করে কন্যার স্মৃতিতে একটা চারা গাছ রোপণ করলেন। সেদিনই তিনি গ্রামে একটা নতুন নিয়ম প্রবর্তন করেন। নিয়মটি হলো গ্রামটিতে জন্মানো প্রতিটি কন্যার নামে জনগণকে 111টা চারা গাছ রোপণ করতে হবে। মর্মাহত ম্রিয়মান শ্যামসুন্দর পালিওয়াল সেই দিনই একটা উদ্যোগ নিয়েছিলেন যে সেই গ্রামের কোনো একটি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তবে সেই জন্মের উৎসব পালন হিসাবে 111টি চারা গাছ রোপণ করবে এবং তিনি তার মৃত্যুর স্মৃতিতে একটি চারা গাছ রোপণ করেছিলেন। এইভাবে কিরণ নিধি যোজনার অধীনে কাজ শুরু হয় এবং যে পরিকল্পনাটা গ্রহণ করেছিলেন, যে উদ্যোগটা হাতে নিয়েছিলেন, সেই উদ্যোগটার অর্থাৎ সেই পরিকল্পনার নাম তিনি দিয়েছিলেন কিরণ নিধি যোজনা। অর্থাৎ তার মেয়ের নামকরণ হিসাবে তিনি সেই যোজনাটির নামকরণ করেছিলেন। 2005 থেকে 2010 সাল পর্যন্ত গ্রাম প্রধান হিসাবে দায়িত্ব পালন করে শ্যামসুন্দর পালিওয়াল। তার দ্বারা প্রচলিত এই একক এবং মহৎ প্রচেষ্টায় সম্পূর্ণ গ্রামটিকে একটা নতুন জীবন প্রদান করে। তিনি গ্রামের প্রতিটি লোককে 4টি দায়িত্ব অর্পণ করেছিলেন। সেই 4টি দায়িত্ব হলো কন্যা সন্তানকে পুত্র সন্তানের মতোই ভালোভাবে প্রতিপালন করে বড় করতে হবে, জল সংরক্ষণ করতে হবে, গাছপালা রোপণ করে প্রতিপালন করতে হবে এবং কৃষিকাজ করে নিজের চাহিদা অর্থাৎ প্রয়োজন পূরণ করতে হবে। তিনি 2005 থেকে 2010 পর্যন্ত গ্রাম প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং সবথেকে বড় কথা হচ্ছে তার প্রতিটি কর্মে গ্রামবাসীরা তাকে সহযোগিতা করেছিল। তিনি সেই গ্রামটিকে একটি নতুন রূপ দেবার জন্য গ্রামের মানুষদেরকে 4টা দায়িত্ব বার দিয়েছিলেন। কন্যা সন্তান জন্ম হলে সেটাকে পুত্র সন্তানের মতোই লালন পালন করতে হবে। সেই যে 111টা চারা গাছ রোপণ করা হয়েছিল, সেই 111টা চারা গাছকে নিজ কন্যা সন্তানের মতো দেখতে হবে, এগুলোকে জল প্রদান করতে হবে, সেগুলোকে প্রতিপালন করতে হবে এবং সেগুলোকে কৃষির কাজের এবং কৃষিকাজ করে নিজের প্রয়োজন এবং চাহিদা পূরণ করতে হবে। এই 4টি দায়িত্ব গ্রামবাসীদের হাতে অর্পণ করার সাথে সাথেই গ্রামবাসীরা তাদের দায়িত্ব পালন করতে শুরু করলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই গ্রামটিকে একটা সুন্দর রূপ দান করলেন। একটা আমূল পরিবর্তন এসেছিল সেই গ্রামটির মধ্যে। শ্যামসুন্দর পালিওয়াল জানতেন যে প্রকৃতিকে রক্ষা করতে হলে কেবল চারা গাছ রোপণ করলেই হবে না, সেগুলোকে প্রতিপালন করতে হবে এবং জল সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। কারণ গাছপালা একটি শুকনো অঞ্চলকে পুনরায় সবুজ করে তোলার পাশাপাশি মাটিকে সজীব করে তোলে এবং ভূগর্ভের জলের স্তরকে উপরে তুলে আনতে সাহায্য করে।
শ্যামসুন্দর পালিওয়াল জানতেন প্রকৃতিকে যদি আবার সুন্দর করে তুলতে হয় তাহলে গাছপালা রোপণ করতেই হবে। গাছপালা শুধু রোপণ করে দায়িত্ব শেষ নয়, সেগুলোকে প্রতিপালন করতে হবে, তবেই তো পরিবেশে ভারসাম্যতা ফিরে আসবে। তাই গ্রামবাসীরা শ্যামসুন্দরের দেওয়া 4টি দায়িত্বকে তারা খুব সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে পালন করতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই গ্রামের পরিবেশ আবার সবুজ হয়ে ওঠে। ভূগর্ভের জল আবার উপরে উঠতে শুরু করেছে। অন্যভাবে বলা যায়, বর্ষার জলকে সংরক্ষণ করতে পারলে তা যেমন পুনরায় ব্যবহারের উপযোগী হয়, তেমনি ভূগর্ভের জলের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে উক্ত স্থানটি কৃষিকাজের জন্য সমৃদ্ধশালী হয়ে ওঠে। বৃষ্টির জলকে আমরা যদি উপযোগী করে তুলতে চাই তবে কোনো একটি চৌবাচ্চায় জমিয়ে রাখব। তো এখানে শ্যামসুন্দর পালিওয়ালও বলছেন, শ্যামসুন্দর পালিওয়াল এবং তার গ্রামবাসীরা সেই কাজ করেছিল। জলকে তারা সংরক্ষণ করতে শুরু করেছিল এবং ধীরে ধীরে সেই ভূগর্ভের জল উপরে উঠতে শুরু করেছিল এবং যে জমিগুলো, যে কৃষি উপযুক্ত জমিগুলো উর্বরা হয়ে গিয়েছিল, আজ সেই জমিগুলো কৃষি উপযোগী হয়ে উঠেছে। মানুষরা আবার কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এখনও কন্যা সন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। অনেকেই কন্যা সন্তানকে ফেলে দিতে চায় বা গর্ভাবস্থাতেই হত্যা করতে চায়। ভ্রূণ হত্যা অতিশয় গুরুতর অপরাধ, সেটা জেনেও মানুষরা এরকম করে থাকে। কন্যা সন্তানের নাম শুনলেই তাকে মেরে ফেলে দেওয়া হয়। আমাদের দেশে আজও কন্যা সন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। তো কেন? কিন্তু সেখানে শ্যামসুন্দর পালিওয়ালের গ্রামে, যেটা এত প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম, সেই গ্রামের মানুষগুলো কন্যা সন্তানকে এত আদরের সহিত লালন পালন করে, যা থেকে আমাদের ভারতের প্রতিটা রাজ্যের প্রতিটা গ্রামের মানুষকে সেগুলো শেখা উচিত। তাদের থেকে তাদের আদর্শ অনুসরণ করা উচিত। যদিও বহু মানুষ গোপনে গর্ভস্থ সন্তানের লিঙ্গ পরীক্ষা করে কন্যা সন্তান বলে জানতে পারলেই গর্ভপাত করিয়ে নেন। গুরুতর অপরাধ করেন মানুষরা। মানুষদেরকে সেই কোনো মহিলা গর্ভবতী হলে তার লিঙ্গ পরীক্ষা করা হয়। গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে সেটা পরীক্ষা করে দেখা হয়। যদি মেয়ে হয়ে থাকে তবে সেটা লিঙ্গপাত করানো হয়, মেরে ফেলে দেওয়া হয়। এর ফলে দেশের কিছু রাজ্যে ছেলেমেয়ের অনুপাতে যথেষ্ট তারতম্য ঘটেছে, যার জন্য আমাদের দেশে আজ ছেলে
এবং মেয়ের মধ্যে একটা বিশাল তফাৎ দেখা দিয়েছে। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম। কেন? কিন্তু পিপিলান্তি গ্রামের প্রধান শ্যামসুন্দর পালিওয়াল কন্যা সন্তানের প্রতি গ্রামের মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে সফল হন। তারা সেই পিপলান্তি গ্রামের মানুষরা শ্যামসুন্দর পালিওয়ালের আদর্শ এবং নিজ দায়িত্ব পালন করতে গিয়ে একটা বিশাল মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। তার নির্দেশে গ্রামের কন্যা সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। কন্যার জন্ম হলে দুঃখ করার পরিবর্তে আনন্দ উল্লাস করা হয় এবং সেই কন্যা সন্তানের নামে 111টি চারা গাছ রোপণ করা হয়। আমার মতে শ্যামসুন্দর পালিওয়ালের যে মহান আদর্শ উদ্যোগ, সেই উদ্যোগ বা মানসিকতা যেভাবে পিপলান্তি গ্রামের মানুষরা অনুসরণ করেছিল, আমাদের রাজ্যের দেশের প্রতিটা গ্রামাঞ্চলের মানুষের সেই রকম উদ্যোগ নেওয়া দরকার। তারা দুঃখ করার পরিবর্তে সেই পিপলান্তি গ্রামের মানুষরা কন্যা সন্তান জন্ম হলে দুঃখ করার পরিবর্তে তারা 111টি চারা গাছ রোপণ করে। আর তাদের বাড়িতে একটা উৎসবের মতো সৃষ্টি হয়। উৎসব হলে যেভাবে সবাই আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে, আনন্দে মুখরিত হয়ে ওঠে, তেমনি সেই গ্রামের মানুষদের সেই রকম অবস্থা হয়। তারা সাথে সাথে 111টি চারা গাছও রোপণ করেন। 3টি নিয়ম করে দিয়েছিলেন। গ্রামের কেউ কন্যা ভ্রূণ হত্যা করতে পারবেন না। দ্বিতীয়ত, কন্যা সন্তানকে যেভাবে আদর যত্ন করে বড় করা হবে, ঠিক একইভাবে স্নেহ, মমতা এবং যত্নের মাধ্যমে 111টি চারা গাছকে প্রতিপালন করতে হবে। তৃতীয়ত, কোনো কন্যাকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। চতুর্থত, কোনো পরিস্থিতিতে কন্যার বাল্যবিবাহ দেওয়া যাবে না। শ্যামসুন্দর পালিওয়াল গ্রামের মানুষকে আরও 4টি দায়িত্ব দিয়েছেন। সেগুলোকে পালন করতেই হবে। যে ভ্রূণ হত্যা, সেই গ্রামবাসীরা কেউই ভ্রূণ হত্যা করতে পারবে না। দ্বিতীয়ত, কন্যা সন্তানকে যেভাবে আদর যত্ন করে বড় করা হবে, ঠিক সেইভাবে 111টা চারা গাছকেও সেভাবে প্রতিপালন করতে হবে। তৃতীয়ত, কোনো কন্যাই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে না। চতুর্থত, কোনো অবস্থাতেই বাল্যবিবাহ দেওয়া যাবে না। পঞ্চমত, কন্যার নামে ব্যাংকে সঞ্চিত 31,000 টাকা কন্যার শিক্ষা বা বিয়ের কাজে খরচ করা যাবে। পরিশেষে কন্যার জন্মের সময় রোপণ করা গাছগুলি হবে গ্রামের সম্পত্তি। একটি স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ এই নিয়মের সম্মতিসূচক স্বাক্ষর করে গ্রামবাসীকে প্রতিশ্রুতি দিতে হয়। পঞ্চমত হচ্ছে, গ্রামবাসীরা সেই কন্যা সন্তানের নামে ব্যাংকে 31,000 টাকা সঞ্চিত করে রাখবেন। গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা সংগ্রহ করে 21,000 টাকা দেবেন। আর মা বাবার কাছ থেকে নেওয়া হবে 10,000 টাকা। সেই সবগুলো অর্থাৎ সর্বমোট 31,000 টাকা সেগুলো কন্যার শিক্ষার কাজে নতুবা
বিবাহের কাজে খরচ করা হবে। পরিশেষে কন্যার জন্মের সময় রোপণ করা গাছগুলো হবে গ্রামের সম্পত্তি। এছাড়া এই যে তার জন্মের সময় যে 111টি চারা গাছ রোপণ করা হয়েছিল সেটা গ্রামের সম্পত্তি হবে, অর্থাৎ সেই গাছগুলোকে বিক্রি করে যদি অর্থের প্রয়োজন হয়ে থাকে তবে সেটি মেয়ের শিক্ষার খাতে, না হয় বিবাহের খাতে খরচ করা হবে। তাই একটা স্টাম্প পেপারে গ্রামবাসীকে স্বাক্ষর করে প্রতিশ্রুতি দিতে হয় যে তারা সেই কাজগুলোকে সুষ্ঠু এবং সুচারুরূপে সম্পন্ন করবে। পিপলান্তি গ্রামে বর্তমানে 8,000-এর অধিক মানুষ রয়েছে। প্রতি বছর গ্রামে শতাধিক সন্তানের জন্ম হয়, যার অর্ধেক কি হলো কন্যা সন্তান। কন্যা সন্তানের জন্ম হলেই গ্রামবাসীরা 21,000 টাকা চাঁদা তুলে এবং সন্তানের পিতামাতার কাছ থেকে 10,000 টাকা নেয়। মোট 31,000 টাকা উক্ত কন্যা সন্তানটির নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখা হয়। বর্তমানে সেই গ্রামটিতে 8,000 লোক বসবাস করেন। তার মধ্যে থেকে শতাধিক সন্তানের মধ্যে অর্ধেকই হচ্ছে কন্যা সন্তান, এবং যে 31,000 টাকা, সেই 31,000 টাকা ব্যাংকে গচ্ছিত করে রাখা হয় সেই কন্যা সন্তানটির নামে। এই টাকা পিতামাতা কোনো অবস্থাতেই আগেই ব্যাংক থেকে তুলতে পারবেন না। পড়াশোনা করে কন্যা যখন বিয়ের উপযুক্ত বয়সে উপনীত হয়, একমাত্র তখনই এই টাকা ব্যাংক থেকে তোলা যায়। ফিক্সড ডিপোজিট হিসাবে সঞ্চিত এই টাকা ততদিনে লক্ষাধিক টাকায় পরিণত হয়ে যায়। মা বাবা কোনো মতেই সেই টাকাগুলো খরচ করতে পারবেন না। এভাবে ফিক্সড ডিপোজিটে রাখা হয়, গচ্ছিত করে রাখা হয়, সঞ্চিত করে রাখা হয়, এবং মেয়ে যখন উপযুক্ত বয়স হয়ে যাবে সেই টাকাগুলো ব্যাংক থেকে তুলতে পারবে এবং তার শিক্ষার খাতে হোক বা বিবাহের খাতে হোক তখনই সেই টাকাগুলো ব্যবহার করা যাবে। কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে সেই টাকাগুলো প্রায় লক্ষেরও অধিক হয়ে যায়। অন্যদিকে কন্যার জন্মের সময় রোপণ করা একটি চারা গাছও ততদিনে পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত হয় এবং 111টি গাছের মূল্য 1,11,00,000 টাকার সমান হয়। কন্যা সন্তানের জন্মের সময় যে 111টা চারা গাছ রোপণ করা হয়েছিল, সেই 111টা চারা গাছও ততদিনে পূর্ণাঙ্গ গাছ হিসাবে পরিণত হয়, বিশাল গাছে পরিণত হয় এবং সেই গাছটির এক একটির 111টি গাছের মূল্যও হয়ে যায় 1,11,00,000 সমান। কারণ এই গাছগুলি অতি মূল্যবান প্রজাতির। তারা যে গাছগুলো রোপণ করে সেই গাছগুলো অতি মূল্যবান গাছ, যে গাছগুলো আমাদের অনেক উপযোগী। কিন্তু গাছের দেওয়া অক্সিজেন এর থেকে বেশি মূল্যবান। ফলে প্রতিটি চারা গাছকে একটি পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত করার দায়িত্ব প্রতিটি গ্রামবাসী পালন করে আসছেন। রাখি বন্ধনের দিন গ্রামের কন্যা এবং মহিলারা গাছে রশি বাঁধে
রশি বেঁধে গাছ ও মানুষের মধ্যে সম্পর্ককে আরও বেশি গভীর ও অর্থবহ করে তোলেন। সেই গ্রামের মানুষরা রাখি বন্ধনের দিন, অর্থাৎ গ্রামের কন্যারা রাখি বন্ধনের দিন সেই গাছটিতে একটি রশি বাঁধে এবং তাদের গাছ এবং মানুষের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে তোলে। 2005 সাল থেকে যখন পিপলান্তি গ্রামের মানুষ কন্যা সন্তানের জন্ম হলে 111টি মূল্যবান প্রজাতির চারা গাছ রোপণ করা শুরু করলেন, তখন থেকেই গ্রামের সুদিন দেখা দেয়। 2005 সালে যখন কিরণ নিধি যোজনা শুরু হয়েছিল শ্যামসুন্দর পালিওয়ালের নেতৃত্বে, তখন থেকেই গ্রামবাসীরা কন্যা সন্তানের জন্ম হলেই 111টি চারা গাছ রোপণ করে। তখন থেকেই গ্রামের একটা নতুন রূপ গড়ে উঠেছিল, মানুষের সুদিন এসেছিল। ধীরে ধীরে গ্রামটি সুন্দর সবুজ হতে থাকে। গাছগাছালির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুনরায় পাখালি জীবজন্তুর আগমন ঘটল। দূষিত বায়ু কমে গিয়ে মুক্ত এবং বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। অত্যধিক উষ্ণতার তীব্র প্রকোপও কমে গেল এবং সময় মতো বৃষ্টিপাত হওয়ায় ভূগর্ভের জলের স্তর উপরে উঠে গেল। পুকুর জলাশয়ের জলে ভরে গেল। কৃষিকাজের জন্য জনগণ পর্যাপ্ত পরিমাণে জল পেতে সক্ষম হলো। ধীরে ধীরে গ্রামে আবার সুখ সমৃদ্ধি ফিরে এলো। ক্রমে গ্রামটি সুন্দর এবং সবুজ হয়ে উঠতে শুরু করেছে। গাছগাছালি বৃদ্ধি হওয়ার সাথে সাথে পাখি জীবজন্তু পরিমাণও বৃদ্ধি হতে শুরু করেছে। ভূগর্ভের জল উপরে উঠতে শুরু করেছে। বৃষ্টির জল পেয়ে জমিগুলো কৃষি উপযোগী হয়ে উঠেছে। দূষিত গাছপালা, বাতাস, দূষণমুক্ত বাতাস দিতে শুরু করেছে। ধীরে ধীরে দেখা যায় গ্রামটিতে আবার সুখ সমৃদ্ধি ফিরে এসেছে। বর্তমানে পিপলান্তি গ্রামের বিভিন্ন প্রজাতির পাখি দেখার জন্য প্রতি বছর বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটছে। গ্রামের পাশে প্রকৃতি ধ্বংসকারী যে সকল অবৈধ খনিগুলো ছিল, সরকার সেগুলো বন্ধ করে দিয়েছে পিপলান্তি গ্রামকে দেখার জন্য। বিদেশ থেকেও যখন মানুষ আসতে শুরু করলো, বিশেষ করে গবেষকের দল, তথ্যচিত্র নির্মাণকারীর দল, সিনেমা নির্মাণকারীর দল আসা শুরু করলো, তখন রাজস্থান সরকার গ্রামটির রাস্তা পাকা করে দেয়। দেখা যায় সেই গ্রামটিতে প্রতি বছর কত যে নতুন নতুন প্রজাতির পাখি আসতে শুরু করেছে। বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে শুরু করেছে, বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন করতে শুরু হয়েছে যে গ্রামটিকে দেখার জন্য। এবং যে পাশের যে অবৈধ খনিগুলো ছিল, সরকার সেগুলো বন্ধ করে দিয়েছে। এমনকি সেই পিপলান্তি গ্রামকে দেখতে বিদেশ থেকে অনেক পর্যটকরাও আসতো। তা দেখে রাজস্থান সরকার সেই গ্রামের রাস্তাটিকে পাকা করে দিয়েছিলেন, যাতে যাতায়াতের সুবিধা যেন আরও বেশি ভালো হয়। এছাড়া রাজস্থানের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা গ্রামটি পরিদর্শন করে বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের কার্যালয় স্থাপন, অঙ্গনওয়াড়ি কার্যালয় স্থাপন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির সুবিধাও করে দেওয়া হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী, বিভিন্ন শিক্ষামন্ত্রী সেই গ্রামটি পরিদর্শন করেছেন এবং সেই গ্রামটির
অঙ্গনওয়াড়ি অর্থাৎ শিশুদের পাঠ্যক্রমে বা বিদ্যালয়ের ব্যবস্থা করে দিয়েছেন এবং জলের সুব্যবস্থা করে দিয়েছেন এবং একটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় স্থাপন করে দিয়েছেন। কারণ সেই গ্রামের মানুষরা যদি কোনো অভিযোগ থাকে তবে সেই গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে যেন তাদের অভিযোগ জানাতে পারে। গ্রামের জনগণের কী কী সমস্যা আছে সেগুলো নিয়ে তারা সরকারের কাছে যায়নি। সরকারের আধিকারিকরা নিজেই গ্রামে এসে কী কী সমস্যা আছে সেগুলো বুঝে নিয়ে সমাধান করে দিয়েছেন। রাজস্থান সরকারের প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্পের সফল রূপায়ণ হয়েছে পিপলান্তি গ্রামে। গ্রামের মানুষের কী কী সমস্যা আছে তা নিয়ে কিন্তু তারা কখনোই সরকারের দ্বারস্থ হয়নি। সরকার নিজে এসেছেন গ্রামটি পরিদর্শন করতে, অর্থাৎ রাজস্থান সরকার নিজে এসেছেন সেই গ্রামটি পরিদর্শন করতে এবং গ্রামের জনগণের কী কী সমস্যা আছে সেগুলো তিনি সমাধান করে দিয়েছেন এবং গ্রামটিকে একটা সফল রূপ দান করেছিলেন। 2007 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম পিপলান্তি গ্রামকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করেন। তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, সন 2007। তিনিও গ্রামটিকে রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত করেছিলেন। সরকারি প্রকল্পগুলির সফল রূপায়ণ করার জন্য পিপলান্তি গ্রাম রাজস্থান সরকারের কাছ থেকে বিভিন্ন পুরস্কার লাভ করেছে। 2015 সালে ভারত সরকার সূচিত স্বচ্ছ ভারত অভিযানের বহু আগেই পিপলান্তি গ্রামে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ চলছিল। কিন্তু তার পূর্বে রাজস্থান সরকারের দ্বারা সেই গ্রামটি পুরস্কৃত হয়েছিল। 2007 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করেছিলেন পিপলান্তি গ্রামটিকে। 2015 সালে ভারত সরকার কর্তৃক স্বচ্ছ ভারত অভিযানের শুরু করার আগেই সেই পিপলান্তি গ্রামে সেই স্বচ্ছতার অভিযান শুরু হয়ে গিয়েছিল। খোলা স্থানে কেউ সেখানে প্রস্রাব করে না। বাইরে থেকে আসা কোনো ব্যক্তি গ্রামের কোনো জায়গায় অপরিষ্কার করতে পারে না। রাজস্থানের মুখ্যমন্ত্রী পিপলান্তি ভ্রমণ করে এর কাজকর্মের খতিয়ান নিয়ে এবং অনুপ্রাণিত হয়ে নতুন নতুন প্রকল্প আরম্ভ করেছেন। স্বচ্ছ ভারত অভিযান শুরু হবার আগেই সেই গ্রামটিতে স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গিয়েছিল। কোনো ব্যক্তি যেখানে সেখানে বসে প্রস্রাব বা খোলা জায়গায় বসে প্রস্রাব করতে পারবেন না। এমনকি বাইরে থেকে আসা কোনো ব্যক্তি গ্রামকে বা গ্রামের কোনো জায়গাকে অপরিচ্ছন্ন অবস্থায় রাখতে পারবেন না। রাজস্থান মুখ্যমন্ত্রী এই পিপলান্তি গ্রামকে পরিদর্শন করে কাজকর্মে খতিয়ান করেছেন এবং আরও নতুন নতুন পরিকল্পনা শুরু করেছেন। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া পিপলান্তি গ্রামে 7 দিন থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করেন এবং দিল্লির মতো প্রতিষ্ঠিত স্থানে এগুলো রূপায়িত করার চেষ্টা করেন। দিল্লির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনিও সেই গ্রামটি পরিদর্শন করেছিলেন এবং দিল্লির
মতো শহরকে নোংরার হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছিলেন। দেশের এমন একটিও সংবাদপত্র নেই, সংবাদ মাধ্যম নেই যেখানে পিপলান্তি গ্রামের কথা লেখা হয়নি বা প্রচার করা হয়নি। ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদিতে পিপলান্তি গ্রামের বিষয়ে যথেষ্ট তথ্য প্রকাশ পেয়েছে। গ্রামের বিধবা শারীরিকভাবে অক্ষম লোকেরাও গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে গ্রামটির কোনো লোক মারা গেলে তার স্মৃতিতে 11টা চারা গাছ রোপণ করা হয়। এমন কোনো মাধ্যম নেই, ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রতিটা মাধ্যমে সেই পিপলান্তি গ্রামের কথা ছড়িয়ে পড়েছে। সাথে সাথে গ্রামের যত বিধবা বা শারীরিকভাবে অক্ষম লোকরা সেই 111টা গাছকে প্রতিপালনে তারাও সহযোগী হয়েছিল। এমনকি বর্তমান সময়ে সেই গ্রামের কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির আত্মার স্মৃতিতে তারা 11টি চারা গাছ রোপণ করেন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া গ্রামটির 300 ছেলেমেয়েদের পড়াশোনার জন্য 60 লক্ষ টাকা প্রদান করেছে। যখন সেই গ্রামটির কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, তখন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সেই গ্রামের 300 ছেলেমেয়েদেরকে 60 লক্ষ টাকা প্রদান করেছিল। আমাদের সরকারের উপর বহু অভিযোগ থাকে যে সরকার আমাদের কিছুই দেয়নি, কৃষিকাজ করতে গেলে জলের অভাব, কিন্তু আমরা শুধু অভিযোগ করে হাত গুটিয়ে বসে থাকব? আমাদের চোখের সামনেই একাংশ লোক 12 মাসে 13টা চাষ করে, ফলে তারা নিজেরা খাওয়ার পরেও উৎপাদিত সামগ্রী বিক্রি করে ধন অর্জন করে। আমরা আমাদের সরকারের কাছে অভিযোগ জানাই যে সরকার আমাদেরকে কিছুই দিচ্ছে না, কৃষিকাজের জন্য উপযোগী বীজ দিচ্ছে না, এমনকি কৃষিকাজের উপযোগী যে জায়গাগুলো আছে সেখানে জলের অভাব, জলের যোগান দিচ্ছে না। এভাবে বিভিন্নভাবে আমরা অভিযোগ করি সরকারের কাছে, কিন্তু অভিযোগ করেই কি হাত গুটিয়ে বসে থাকবো? না, আমরা হাত গুটিয়ে বসবো না। আমাদের সামনেই সেই পিপলান্তি গ্রামের উদাহরণ। সেই গ্রামের মানুষরা 12 মাসে 13টা চাষ করে। তাই আমরাও সেই গ্রামের মানুষের মতো সরকারের কাছে অভিযোগ করে হাত গুটিয়ে বসবো না, আমরাও কাজে মনোনিবেশ করব। ফলে তারা নিজেরা খাবার পরে উৎপাদিত সামগ্রী বিক্রি করে ধন অর্জন করে। সেই গ্রামের মানুষরা নিজের খাদ্যের জন্য সঞ্চয় করে 12 মাসে 13টা ধান উৎপাদন করে নিজের জন্য সঞ্চয় করে, সাথে সাথে সেগুলো বিক্রি করে এবং প্রচুর ধন সম্পদ অর্জন করে। অথচ আমাদের সিংহভাগ লোকই সরকারের মুখাপেক্ষী হয়ে কাজকর্ম না করে আরামে জীবন কাটাতে চায়। কিন্তু আমাদের এখানকার অঞ্চলের মানুষরা কাজকর্ম না করে সরকার থেকে ত্রাণ কার্য পেতে চায়, সরকারের সাহায্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়, আরামপ্রিয় জীবন কাটাতে চায়। সরকার যদি 2 টাকা দিয়ে দেয় তবে
একেবারে বিলাসপূর্ণ জীবনযাপন যেন হয়ে যাবে, কিন্তু বিলাসপূর্ণ জীবন হবে না। বিলাসপূর্ণ জীবনযাপন করতে হলে তোমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে। জল না থাকলে বর্ষার জল সংরক্ষণ করে তাকে পুনরায় ব্যবহারের চেষ্টা করলে বা বৃক্ষরোপণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করলে সময় মতো বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে মাটির উর্বরা শক্তিও বৃদ্ধি পায়। যদি বর্ষার জলকে সংরক্ষণ করতে হয় বা করতে চাও বা কৃষির উপযোগী করে তুলতে চাও, তবে জলকে তোমাকে সংরক্ষণ করতেই হবে। সাথে সাথে বৃক্ষরোপণ করতে হবে। প্রকৃতির ভারসাম্য বা প্রাকৃতিক ভারসাম্য যদি বজায় রাখতে হয় তবে তোমাকে গাছপালা রোপণ করতে হবে এবং সেগুলোকে প্রতিপালন করতে হবে। একই সঙ্গে বর্তমানে ঘটে চলা পরিবেশ প্রদূষণ রোধ করা যাবে। বস্তুত শ্যামসুন্দর পালিবাল এবং পিপলান্তি গ্রামের মানুষ দেশের প্রতিটি নাগরিককে আহ্বান জানাচ্ছে যে চারাগাছ রোপণ করুন, প্রতিপালন করুন, কাজকর্ম করুন, তবেই নিজের বাসস্থানটি স্বর্গতুল্য হয়ে উঠবে। শ্যামসুন্দর পালিওয়াল পিপলান্তি গ্রামের মানুষদেরকে এবং দেশের প্রতিটি মানুষকে আহ্বান জানিয়েছেন যে চারাগাছ রোপণ করুন, সেগুলোকে প্রতিপালন করুন, কাজকর্ম করুন, পরিশ্রমী হন, তবেই নিজ বাসস্থানটি স্বর্গতুল্য হবে, আরামপ্রিয় জীবন হবে, বিলাসপূর্ণ জীবন হবে। বর্তমানে রাজস্থানের অন্যান্য স্থানেও পিপলান্তি গ্রামের আদর্শ গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যেও যদি এই গ্রামটির আদর্শ এবং দৃষ্টান্ত গ্রহণ করা হয় তবে প্রকৃতি রক্ষণাবেক্ষণের সঙ্গে প্রতিটি গ্রামই সমৃদ্ধশালী হয়ে উঠবে, তাতে সন্দেহ নেই। আজ পিপলান্তি গ্রামের সেই মহান আদর্শকে বিভিন্ন রাজ্যের মানুষরা অনুসরণ করতে শুরু করেছে। আর আমরাও যদি সেই পিপলান্তি গ্রামের আদর্শকে অনুসরণ করতে শুরু করি তবে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের গ্রামটিও পিপলান্তি গ্রামের মতো সমৃদ্ধশালী হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। আজকের জন্য আমাদের আলোচনা এখানেই শেষ। যদি তোমাদের কোনো কিছু জানার বা শব্দের অর্থ জানার ইচ্ছা হয় তবে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আজকের জন্য ধন্যবাদ।